হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাধব বাণী চ্যানেলে। মন্ত্র মেডিটেশন সার্কেলের আজকের পর্বে আপনাদের আহ সাধুবাদ স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব যে স্ত্রী লোকদের সম্পর্কে বা মহিলারা তাদের সম্পর্কে বৈদিক দৃষ্টিভঙ্গি কি এবং আধুনিক দৃষ্টিভঙ্গি কি। বৈদিক যুগে কিভাবে মাতাজিদেরকে দেখা হতো আর আধুনিক যুগে কিভাবে দেখা হয় সেটার ভিত্তিতে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর পূর্বে একটা ছোট্ট অনুরোধ, আমাদের পরিবারটি হচ্ছে খুবই ছোট। আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা স্ক্রিন শেয়ার করছি, আপনারা স্লাইডে দেখতে পাবেন। এই স্লাইড গুলো ডিজাইন করেছেন রাধেশ্যাম প্রভু। আমরা তার কাছে কৃতজ্ঞ এবং তার আশীর্বাদ নিয়ে আমরা শুরু করছি। ওমেন ভেদিক ভিউ এন্ড মডার্ন ভিউ, নারীদের সম্পর্কে আধুনিক দৃষ্টিভঙ্গি এবং বৈদিক দৃষ্টিভঙ্গি। তো এটা আমরা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। চলুন আমরা শুরু করি। আধুনিক যুগে যারা মানুষ আছে তারা মনে করে বৈদিক সময়ে মহিলাদেরকে খুব নির্যাতন করা হতো বা তাদেরকে দমন করে রাখা হয়েছিল, এরকম আধুনিক যুগের মানুষেরা মনে করে। তারা মনে করে বর্তমান আধুনিক যুগে মহিলারা স্বাধীনতা পেয়েছে এবং তারা অনেক মহান কাজে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে, এরকম তারা মনে করে। কিন্তু তারা জানে না যে বৈদিক যুগে নারীদেরকে কিভাবে সম্মান করা হতো এবং কিভাবে তাদেরকে যত্ন নেওয়া হতো, সেটা বেশিরভাগ আধুনিক লোকেরাই জানে না। যখন বৈদিক যুগে কোনো শোভাযাত্রা হতো, যে কোনো শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, সেই শোভাযাত্রার প্রথম লাইনে থাকতেন কুমারী যুবতী মেয়েরা, যারা মাথায় কলসি বহন করত, হাতে ফুলের ডালা বহন করত। এবং এই কুমারী কন্যা যারা অবিবাহিত, তারা তাদেরকে ব্রহ্মচারীদের মতো শুদ্ধ বলে বিবেচনা করা হতো, তাদেরকে পবিত্র বলে বিবেচনা করা হতো। সেজন্য মঙ্গল শোভাযাত্রার প্রথমেই তাদেরকে রাখা হতো। এখনো আপনারা দেখবেন আমাদের যখন রথযাত্রা হয় বা যে কোনো বিগ্রহকে যখন যাত্রা করা হয়, এটার প্রথম লাইনে থাকেন অবিবাহিত যুবতী কন্যারা। তো শোভাযাত্রায় প্রথমে তারা থাকতো, তারপর বৈদিক মন্ত্র উচ্চারণরত ব্রাহ্মণেরা থাকতো, এর পিছনে সৈন্য সামন্ত রথ সহ রাজা থাকতেন এবং হাজার হাজার লোক তাদের পিছনে পিছনে যেতেন। বৈদিক যুগে মহিলাদেরকে মাতাজি বলে সম্বোধন করা হতো, তাদেরকে মায়ের মতো সম্মান করা হতো। চাণক্য পণ্ডিত তিনি বলছেন, মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু য পশ্যতি স পণ্ডিতঃ। অর্থাৎ অন্যের স্ত্রী, নিজের স্ত্রী ছাড়া অন্য যত নারী আছে সবাই, তারা সবাই হচ্ছে মায়ের মতো। অন্য যে কোনো ব্যক্তির ধন হচ্ছে মাটির ঢেলার মতো, এবং অন্য সকল জীবকে আত্মারূপে দর্শন করা উচিত। এভাবে যারা দর্শন করে তারা হচ্ছেন যথার্থ পণ্ডিত। অর্থাৎ যারা যথার্থ পণ্ডিত তারা অন্যের স্ত্রীকে মায়ের মতো দর্শন করেন, যে কোনো নারীকে তারা মায়ের মতো দর্শন করে। পৃথিবীর সকল রমণী তোমার জননী। অন্যের স্ত্রী যদি অনেক সুন্দরীও হয়, তার দিকে কামপূর্ণ দৃষ্টিপাত করা উচিত নয় কখনোই। যখনই আমরা কোনো মাতাজিকে দেখি, তার কপালে সিঁদুর থাকে, আমরা বুঝতে পারি তিনি বিবাহিত এবং তাকে আমরা মায়ের মতো দর্শন করি। এটাই হচ্ছে বৈদিক জীবন, এটাই ছিল বৈদিক জীবন। তো আমরা দেখি দ্রৌপদী এবং সীতা দেবী, তাদের স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হয়েছিল এবং অনেক সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, এমনকি দেবলোক থেকেও অনেক অনেক বীর পুরুষরা এসেছিলেন তাদেরকে বিয়ে করার জন্য। এবং দ্রৌপদী বা সীতা দেবী, তাদেরকে জোর করে কারো সাথে বিয়ে দেওয়া হয়নি। তারা চুজ করতে পারতেন, তারা পছন্দ করতে পারতেন কাকে তারা পতি বলে নির্বাচন করবেন। তাদেরকে জোর করে বিয়ে দেওয়া হতো না, তাদের সেই স্বাধীনতা ছিল। তারা নির্বাচন করতে পারতো সঠিক পতিকে। এভাবে তাদেরকে সম্মান করা হতো, মহিলাদেরকে সম্মান করা হতো। আসলে পুরুষেরা যখন বিয়ে করতে যেত ওই সময়ে, তাদেরকে বিশেষ করে যারা ক্ষত্রিয়, তারা যখন বিয়ে করতে যেত তাদেরকে তাদের বিয়ের পূর্বে তাদের যোগ্যতা প্রদর্শন করতে হতো, যোগ্যতা প্রমাণ করতে হতো, ক্ষত্রিয় বল প্রমাণ করতে হতো। যেমন আমরা জানি যে কৃষ্ণ যখন
তার বিভিন্ন রানীদেরকে বিয়ে করছিলেন, অনেক সময় তাকে বিভিন্ন ষাঁড়ের সাথে যুদ্ধ করতে হয়েছিল, বলদের সাথে যুদ্ধ করতে হয়েছিল, এবং বিভিন্ন শক্তিশালী পশুদের সাথে যুদ্ধ করতে হয়েছিল। অনেক সময় কোনো কোনো ক্ষত্রিয় যখন বিয়ে করতে যেতেন তাকে বাঘের সাথে যুদ্ধ করতে হতো। এইভাবে তারা প্রমাণ করতেন যে আমরা যোগ্য পাত্র। এইভাবে নারীদেরকে এত সম্মান করা হতো যে তাদেরকে বিয়ে করার জন্য পুরুষদেরকে তাদের যোগ্যতা প্রদর্শন করতে হতো। তা আমরা যদি একটু মহাভারতের যুদ্ধের দিকে তাকাই, তাহলে পুরো মহাভারতের যুদ্ধটা কেন হয়েছিল? একজন মাত্র নারীর কারণে, তিনি হচ্ছেন দ্রৌপদী। যেহেতু দ্রৌপদীকে অপমান করা হয়েছিল, সেই একটা কারণে পুরো মহাভারতের যুদ্ধ হয়েছিল এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে মারা গিয়েছিল। আমরা যদি রামায়ণের যুদ্ধ দেখি, পুরো রাম রাবণের যে যুদ্ধ সেটা হয়েছিল শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে সীতা দেবীর কারণে। যেহেতু সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল এবং অপমান করেছিল, সেজন্য পুরো রাম রাবণের বিশাল যুদ্ধ হয়েছিল এবং সেখানেও কোটি কোটি মানুষ মারা গিয়েছিল। এইভাবে আমরা দেখি নারীদেরকে এত সম্মান করা হতো যে তাদের জন্য পুরো বিশ্বযুদ্ধ লেগে গেছে, এত সম্মান তাদেরকে করা হতো। এইভাবে বৈদিক জীবনে মহিলারা গভীরভাবে সম্মানিত হতেন। মহিলারা লিঙ্গগতভাবে বাড়িতে থাকতেন এবং পিতামাতা থেকে গার্হস্থ্য বিজ্ঞান, এটা একটা সায়েন্স, গার্হস্থ্য বিজ্ঞান এটা একটা সায়েন্স, এটা তারা পিতামাতা থেকে শিখতেন। এবং মহিলাদেরকে বলা হতো হোম মেকার। হোম মেকার, একজন বিখ্যাত দার্শনিক তিনি বলেছেন, তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। অর্থাৎ একজন মহিলা, একজন মা তার সন্তানকে যেভাবে গঠন করেন, ভবিষ্যতে তার সন্তান সেরকম হয়। সেজন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে নারীদের ভূমিকা, নারীদের অবদান একজন সন্তানের পিছনে, একটা জাতির পিছনে। যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এইভাবে আমরা দেখি বিভিন্ন কবি সাহিত্যিকরা বলেছেন, কারণ নারীরা তাদের গৃহে সন্তানকে জন্ম দেয়া, সন্তানকে লালন পালন করা, তাদেরকে বড় করা এত বেশি তাদের ভূমিকা, সেটাকে শাস্ত্রে বলা হচ্ছে। আমি একটা রামায়ণ পড়ছিলাম, রামায়ণের কমেন্টারিতে গোবিন্দরাজ তিনি বলছেন যে বাবার থেকেও মায়ের ভূমিকা 100 গুণ বেশি সন্তানের, সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে। বাবা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু মায়ের ভূমিকা বাবার থেকেও 100 গুণ বেশি গুরুত্বপূর্ণ। এভাবে স্কন্দ পুরাণে বলা হয়েছে যে যত প্রকার গুরু আছে, সব থেকে শ্রেষ্ঠ গুরু হচ্ছেন মা। মায়ের থেকে শ্রেষ্ঠ আর কোনো গুরু নেই। এইভাবে আমরা দেখি বিভিন্ন শাস্ত্রে নারীদেরকে অত্যন্ত সম্মানের আসনে বসানো হয়েছে। পুরুষরা গুরুকুলে গিয়ে পারমার্থিক শিক্ষা লাভ করতেন এবং গুরুকুলে প্রশিক্ষণের পর তারা ফিরে আসতেন এবং বিবাহ করতেন, এবং স্বামী তার স্ত্রীর সাথে পারমার্থিক জ্ঞান শেয়ার করতেন। এইভাবে আমরা দেখি একটা সুসংহত সমাজ ছিল। নারীদেরকে বলা হতো গৃহলক্ষ্মী, তারা হচ্ছে ঘরের লক্ষ্মী। গৃহলক্ষ্মী পরিবারে সকলের জন্য সুখ, শান্তি, অভয় এগুলো আনয়ন করতেন। কিন্তু আধুনিক যুগে আমরা কি দেখতে পাচ্ছি? আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, সেটা কোনো সমস্যা নেই, তারা স্কুলে কলেজে যেতেই পারে, শিক্ষার অবশ্যই দরকার আছে। তারা চাকরি করছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার হচ্ছে, পাইলট হচ্ছে, পুলিশ হচ্ছে, তারা সব হচ্ছে, এবং তাদের পেট্রোল পাম্প, ব্যাংক, সব ক্ষেত্রে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। তারা বলছেন যে নারী পুরুষ সমান অধিকার, এটা তারা বলছে। এবং এই সমান অধিকারের রেজাল্টটা কি হচ্ছে? সমান অধিকারের রেজাল্টের ফলে তারা, নারীরা এখন আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে কিভাবে পর্নোগ্রাফির ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে। যে পর্নোগ্রাফি এটা একটা শিল্পে পরিণত হয়েছে। নারীরা তাদের দেহ বিক্রি করছে। বিভিন্ন বিজ্ঞাপনে আমরা দেখতে পাচ্ছি কিভাবে মহিলাদেরকে প্রদর্শন করা হচ্ছে, কিভাবে আমরা দেখতে পাচ্ছি যে যৌনকর্মীদের বেশি উৎপাত বেড়ে গেছে, এবং কিভাবে মানুষের চরিত্র দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। সমাজে যে পারিবারিক যে সম্পর্ক সেটা নষ্ট হয়ে গেছে, বিবাহ বিচ্ছেদ বেড়ে গেছে, মেয়েরা গর্ভপাত করছে। এগুলো সব হচ্ছে তথাকথিত এইসব নারী স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে শোষণ করা হচ্ছে। কিন্তু বেদেও বলা হয়েছে যে নারী পুরুষ হচ্ছে সমান।
বেদেও বলা হয়েছে নারী পুরুষ সমান, কিন্তু কিরকম ভাবে সমান সেটা সম্পর্কে বলা হচ্ছে। নারী দেহের মধ্যে যে আত্মা আছে এবং পুরুষ দেহের মধ্যে যে আত্মা আছে, তারা দুজনেই হচ্ছে একই, কিন্তু তাদের শরীর হচ্ছে ভিন্ন। যেমন একটা সুমো কার এবং একটা লুনা বাইক, দুটাই গাড়ি, হ্যাঁ, কিন্তু দুইটা দেখতে একই রকম নয়, দুটা ভিন্ন ভিন্ন দেহ, কিন্তু তাদের চালক হয়তো একই হতে পারে, আত্মা হয়তো একই হতে পারে। সেরকম পুরুষের দেহের আত্মা এবং নারী দেহের আত্মা একই রকম, কিন্তু তাদের দেহ হচ্ছে ভিন্ন। সেদিক থেকে নারী পুরুষ সমান, কারণ উভয় দেহে একই আত্মা আছে, সেই দিক থেকে নারী পুরুষ সমান। তো প্রকৃতপক্ষে নারীরা একটু শারীরিকভাবে দুর্বল হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। যেমন একজন পুরুষ একাকী বিশ্ব ভ্রমণ করতে পারবে এবং সেটা তার পক্ষে অনেকটাই সহজ। কিন্তু কোনো মহিলা বা কোনো মহিলা যদি বলে যে আমি একাকী সারা বিশ্ব ভ্রমণ করব, তাহলে সেখানে আমরা স্বাভাবিকভাবেই জানি যে সে অবশ্যই সাধারণ ব্যক্তিদের দ্বারা দর্শিত হবে বা শোষিত হবে বা বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হবে। কারণ আহ, সে যেহেতু একটু দুর্বল এবং আহ সব পুরুষেরাই নারীদেরকে শোষণ করতে চায়, ভোগ করতে চায়, এরকম একটা প্রবণতা আধুনিক সমাজে রয়েছে। সেজন্য তারা অবশ্যই দর্শিত হওয়ার বা শোষিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো শাস্ত্রে বলা হচ্ছে মহিলারা হচ্ছে শিশুর মতো, হ্যাঁ, শিশুর মতো। তো শিশুকে কখনো আহ পিতামাতা একাকী কোনো কানে ছেড়ে দেয় না, তাকে সুরক্ষার মধ্যে রাখে, তাকে সবসময় দেখে দেখে রাখে, দেখভাল করে রাখে। এটা এই দেখভাল কেন করে? কারণ তার মঙ্গলের জন্য, সেই জন্য তার জন্য কোনো ক্ষতি না হয়। সেরকম বলা হয়েছে যে নারীরা হচ্ছে শিশুর মতো, তাদেরকে সবসময় সুরক্ষা দিয়ে রাখতে হবে। তারা যখন ছোট থাকবে, তারা পিতা তাদেরকে সুরক্ষা দিবেন, তাদের যখন বিবাহ হবে স্বামী তাদেরকে সুরক্ষা দিবেন, এবং তারা যখন বৃদ্ধ হবে পুত্র তাদেরকে সুরক্ষা দিবেন। এইভাবে নারীদেরকে সবসময় সুরক্ষার মধ্যে রাখতে বলা হয়েছে। তো দুই উপায়ে মহিলাদেরকে সুরক্ষা দেওয়া হতো বৈদিক যুগে। এক হচ্ছে সুরক্ষা নিশ্চিত করা হতো যাতে সে কারো দ্বারা শোষিত না হয়, এমন ভাবে তাদেরকে রাখা হতো যাতে সে কারো দ্বারা শোষিত না হয়। হম পিতা সবসময় মেয়ের উপর লক্ষ্য রাখতেন, মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে মিশছে, সবসময় লক্ষ্য রাখতেন এবং তাকে সুরক্ষার বেষ্টনীর মধ্যে রাখতেন, যাতে বিবাহের পূর্বে সে কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করতে না পারে। এবং শাস্ত্রেও আমরা দেখছি, চাণক্য পণ্ডিত বলছেন নারী নাং ভূষণং পতি, যে একজন নারীর অলংকার হচ্ছে তার স্বামী বা পতি। সবরী ভূষণম চন্দ নারীনাম ভূষণম পতি পৃথিবী ভূষণম রাজা বিদ্যা সর্বস্ব ভূষণম। যে সবরী মানে রাতের আকাশের ভূষণ বা অলংকার হচ্ছে চন্দ্র চাঁদ, নারীদের ভূষণ হচ্ছে স্বামী, এবং পৃথিবীর ভূষণ হচ্ছে রাজা, এবং বিদ্যা হচ্ছে সকলের ভূষণ। সেজন্য নারীর ভূষণ হচ্ছে তার স্বামী। নারীর প্রকৃত অলংকার যেগুলো সে হাতে পরে গলায় পরে সেগুলো নয়, তার প্রকৃত অলংকার হচ্ছে তার স্বামী। সে এইভাবে নারীদেরকে প্রোটেকশনের মধ্যে রাখার কথা বলা হয়েছে। এবং আরেকভাবে প্রোটেকশন দেওয়া হতো যাতে নারীরা কোনো পুরুষের সাথে শিথিল না হয় বা কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে না যায়, সেটার জন্য সবসময় তাদেরকে দেখভাল করা হতো। তো একবার এক কম্পিউটার অপারেটর, একজন মহিলা কম্পিউটার অপারেটর, তার বস তাকে বলল যে আমি তোমার বস, তুমি আমার সেক্রেটারি, তুমি বেতন পাও 15,000 টাকা, আমি বেতন পাই 35,000 টাকা, চলো আমরা দুজনে বিয়ে করি। তখন মহিলাটা বলল আমিও তো বিবাহিত, আপনিও বিবাহিত, তাহলে কিভাবে আমাদের আবার বিয়ে হবে? কারণ আপনারও স্ত্রী আছে, পুত্র আছে, আমারও স্বামী আছে, পুত্র আছে, আমাদের বিয়ে কিভাবে সম্ভব? তখন অফিসার বললেন এসো আমরা দুজনেই সব ডিভোর্স দিয়ে দিই, তুমি তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে দাও, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেবো, তারপর আমরা দুজনে বিয়ে করব, আমরা দুজন মিলে, তোমার 35,000 আমার 15,000, দুজনে মিলে হয়ে যাবে 50,000, আমরা খুব আরামে থাকবো। এইভাবে আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে কোনো বানানো কথা নয়। আমরা আধুনিক যুগে প্রত্যেকটা অফিসে এই ধরনের দেখতে পাচ্ছি, বিশেষ করে পাশ্চাত্য দেশগুলোতে অফিসের সহকর্মী এবং বসের সাথে অবৈধ সম্পর্কের এরকম শত শত হাজার হাজার ঘটনা রয়েছে। এগুলো প্রতিদিনকার ঘটনা, প্রতিদিন ঘটছে এগুলো। বৈদিক জীবনে আমরা দেখি যে স্বামী যখন বাড়িতে ফিরতেন তখন স্ত্রী হাস্যোজ্জ্বল মুখে তার মুখোমুখি হতেন এবং তার প্রয়োজনগুলির যত্ন নিতেন, ফলে স্বামীর মনও প্রশান্ত হতো। বৈদিক পদ্ধতি হচ্ছে একটা নিখুঁত পদ্ধতি, কিন্তু আধুনিক মানুষেরা জীবনকে অত্যন্ত জটিল করে তুলেছে। তো
তো সেজন্য আমাদের উচিত বৈদিক শাস্ত্র শ্রদ্ধার সহিত অধ্যয়ন করা এবং বৈদিক শাস্ত্রের যে নির্দেশ সেটা পালন করা, এবং সেটা পালন করার জন্য আমাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রার্থনা সূচক ভাবে জপ করতে হবে। তাহলে আমাদের মন শান্ত হবে এবং আমরা বিভিন্ন ইন্দ্রিয়ের প্রলোভন থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো, এবং এভাবে আমরা সঠিক উপলব্ধি পেতে পারবো। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।